আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। অনেকেই জানতে চেয়েছেন, আমরা অনেকেই কিন্তু লেনদেন করে থাকি, সেটা বিভিন্ন মাধ্যমে হতে পারে অথবা মাধ্যম ছাড়া হতে পারে। দেখা যায় আপনি আপনার বন্ধুকে বিশ্বাসের মাধ্যমে অনেকগুলি টাকা দিয়ে দিয়েছেন, 5 লাখ 10 লাখ বা 1 লাখ 2 লাখ এরকম হতে পারে আপনি দিয়েছেন। তখন তার সাথে আপনার খুব একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু টাকা নেওয়ার পরে উনি আপনাকে আজ দেবে কালকে দিবে এরকম বলে ঘুরাচ্ছে, খুবই ঘুরাচ্ছে, কিন্তু টাকা পয়সা আদৌ দিচ্ছে না। এরকম হয় যে আপনি সুদের মাধ্যমে কাউকে টাকা দিয়েছেন অথবা ধার দিয়েছেন, সে যে কেউ হতে পারে। অথবা আমরা অনেকেই দেখে থাকি যে গ্রাম অঞ্চলে বা কোনো একটা শহরে বিভিন্ন দোকানদার, মুদি দোকানদার বা সে অন্য যে কোনো দোকানদার হতে পারে। তো একটা সময় হয় কি যে একটা ভালো সম্পর্ক হওয়ার পরে ওনার সাথে একটা লেনদেন হয়েছে, মানে সেটা কোনো ডকুমেন্টস নেই, কোনো ডকুমেন্টস ছাড়াই আপনি বাকিতে দিয়েছেন, অনেক কিছু আপনার দোকান থেকে নিয়েছে। তো সেক্ষেত্রে একটা সময় পরে সে আপনার সাথে যখনই আপনি তার কাছে টাকা চাচ্ছেন, বাকির টাকা, তখনই কিন্তু সম্পর্ক খারাপ হবে, এটাই স্বাভাবিক, আমরা দেখে থাকি। তো একটা সময় টাকা চেয়েছেন কিন্তু দিচ্ছে না, আপনার সাথে সম্পর্ক ভালো না, সম্পর্ক শেষ হয়ে গেছে। তো এখন একটা সময় আসছে যে আজ দেবে কালকে দিবে বলতে বলতে এক সময় আবার অস্বীকার করে ফেলছে যে আপনি তো আমার কাছে টাকাই পাবেন না, কিসের টাকা, কোনো ডকুমেন্টস নেই আপনার, এই জন্য। এখন আপনাদের এমতো অবস্থা, অনেক প্রশ্ন যে আমি কি আমার টাকা কখনোই ফেরত পাবো না, আমার ডকুমেন্টস নাই, আমার কোনো টাইটেল নেই, আমার কোনো সাক্ষ্য প্রমাণ নেই, এই যে টাকা বা বাকিতে আপনি আপনি এখানে তার সাথে সবকিছু লেনদেন করেছেন, এটার কোনো ডকুমেন্টস নেই, সাক্ষী প্রমাণ নেই, এজন্য কি আমার টাকাটা মার পড়ে যাবে, আমি কি টাকা কখনোই পাবো না? এই সম্পর্কে আপনারা অনেক প্রশ্ন করে থাকেন। এই মতো অবস্থায় আপনারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন যে আমি কি করব। আদালতে যদি আমরা মামলা করতে যাই, সেক্ষেত্রেও তো আদালতে ডকুমেন্টস দরকার হয়। ডকুমেন্টস ছাড়া তো আদালত আপনাকে প্রতিকার দিতে পারবে না, এটাই স্বাভাবিক। কারণ মুখের কথার তো আইন আদালতে কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আপনি মুখে বলতেছেন যে আমি অমুকের কাছে 10 লাখ টাকা পাবো মাননীয় আদালত, কিন্তু উনি বলতেছে যে আপনার কাছে মানে আপনি তার কাছে টাকা পাবেন না আদৌ। তো সেক্ষেত্রে এখনই তো সাক্ষ্য প্রমাণ বা কোনো ডকুমেন্টস আছে কিনা এটাই তো আদালত বলবে। যে আপনার যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে তাহলে সেটা শো করেন। তো আপনার তো কোনো ডকুমেন্টস নেই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার টাকা কিভাবে উত্তোলন করবেন, তার কাছ থেকে টাকাটা ফেরত পেতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো যারা এখনো নতুন আছেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করে দিন, দেখার সুযোগ করে দিন। সাধারণত যখন আমরা কিন্তু বিভিন্নভাবেই টাকা করতে পারি, যে আদালতের দ্বারস্থ হতে পারি। তো দেখা যায় আপনি একজনের সাথে লেনদেন করেছেন, আপনার ডকুমেন্টস আছে, স্টাম্প আছে বা রেফ আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তো ইজিলি আপনি যদি টাকা না দেয়, সেক্ষেত্রে আপনি আদালতের দ্বারস্থ হয়ে বা থানার দ্বারস্থ হয়ে মামলা করে টাকা আদায় করতে পারেন, এটা তো একদম ইজি। কিন্তু আপনার কাছে তো কোনো ডকুমেন্টস নেই, সাক্ষ্য প্রমাণ কিছুই নেই, আপনি লেনদেন করেছেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যেহেতু বিশ্বাসের সাথে আপনি লেনদেনটা করেছেন, আপনার ফ্রেন্ডের সাথে বা আপনার পাড়াপতির সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, নেইবারের সাথে লেনদেনটা করেছেন, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, একটা প্রতারণার মামলা করতে পারেন থানায় বা কোর্টে, নিকটস্থ একটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের একটা মামলা করতে পারেন। তো মামলা করলে যেটা হবে, অনেক সময় অনেকেই মামলা ভয় পায়। এই মামলা করার সাথে সাথে দেখা যায় সালিশ এর মাধ্যমে বা এলাকার গণ্যমান্য সবাইকে ধরে একটা বৈঠকের সিদ্ধান্ত হয়, আপনার টাকাটা ফেরত দিয়ে দেয়, কম বেশি দিয়ে দেয়। যখনই আপনি মামলা করবেন, আদালত তো অবশ্যই থানার উপরে বা যে কারো উপরে তদন্ত দিবে। তো সেক্ষেত্রে যখন এই থানায় বা কোনো একজন পুলিশ তো আসবে বা যে কেউ আসবে তদন্ত করার জন্য, আপনার ঘটনাস্থলে বা এলাকায় আপনার বাড়িতে তো আসবে। তো আসার পর সবকিছু খুলে বললেন যে আমার তো ওইভাবে কোনো শক্ত কোনো এভিডেন্স নেই, কোনো ডকুমেন্টস নেই, কোনো সাক্ষী নেই আমি যে তাকে টাকাটা দিয়েছি, সেক্ষেত্রে আমি এখন কিভাবে এটা উত্তোলন করতে পারি? তো সেক্ষেত্রে উনি আপনাকে বলতে পারে যে আমরা থাকবো থানায়, যারা আছে ওসি সহ,
আপনি একটা বৈঠকের সিদ্ধান্ত করেন অচল রোহিদার নিয়ে, দুই পক্ষকে ডেকে তারপরে একটা সালিশ মাধ্যমে এই টাকাটা মানে কম বেশি ফিরিয়ে দিলেন, এটা কিন্তু একটা সমাধান হতে পারে। এবার আসেন যে আসলে এরকম হতে পারে যারা আসলে মুদি দোকানদার বা যে কোনো একটা দোকানদার আছেন, তারা তো অনেক সময় বিশ্বাস হয়ে গেলে আপনি বাকিতে 3-4 লাখ 5 লাখ 10 লাখ দিয়ে দেন। তো সেক্ষেত্রে হয়েছে কি যে আপনি যখন এই লেনদেনটা করবেন, তো তার যে আইডি কার্ড, এনআইডি কার্ড আছে সেটা আপনি নিতে পারেন সতর্কতামূলক ভাবে, অথবা তার যে এলাকায় মেম্বার চেয়ারম্যান আছে তাদের নাম্বার নিয়ে রাখতে পারেন, তাদের সাথে সবকিছু জানিয়ে রাখতে পারেন। এটা আপনার একটা এভিডেন্স হিসাবে কাজ করবে পরবর্তীতে। এটা হচ্ছে আপনি যখন একজন দোকানদার হিসেবে আপনি বাকিতে অন্য কাউকে লেনদেন করবেন অন্য কারোর সাথে, তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনি একটা বুদ্ধি করে এই এনআইডি কার্ডটা রাখতে পারেন। তো এনআইডি কার্ড থাকলে কি হবে, তাকে এই যে তার সাথে যে আপনি লেনদেন করলে অবশ্যই, অথবা ফোনের মাধ্যমে আপনি কথা বলেছেন, অনেক সময় রেকর্ডিং রেখে দিতে পারেন, সেটাও কিন্তু পরবর্তীতে কাজে দিবে মামলার ক্ষেত্রে। তো এভাবে কিন্তু একটা সময় আপনি এই টাকাটা ফেরত পেতে পারেন চাইলে। আর এই প্রতারণার মামলা যখন আপনি করবেন তখন এই থানার মাধ্যমে আপনারা আপোষ মীমাংসা করতে পারেন, বিষয়টা নিয়ে বসতে পারেন, এলাকার গণ্যমান্য যারা আছে তাদেরকে নিয়ে বসতে পারেন, তখন আপনি এই টাকাটা এভাবে কিন্তু ফেরত পেতে পারেন, যেহেতু আপনার এভিডেন্স নেই শক্ত কোনো। এরকমও কিন্তু আমাদের সমাজে অনেক ঘটনা ঘটে থাকে, আমরা দেখে থাকি যে দেখা যায় আপনার ভাইকে বিদেশ নেওয়ার কথা বলে বা বিদেশে নিবে বলে আপনার কাছ থেকে 5 লাখ 10 লাখ টাকা নিয়েছে। আপনি এমন ভাবে লেনদেনটা করেছেন, আপনার কাছে ওইভাবে শক্ত কোনো এভিডেন্স নেই, যেহেতু তার সাথে খুবই সম্পর্ক ভালো, সে তো এরকম করবে না, এটাই স্বাভাবিক, আপনার বিশ্বাস ছিল, বিশ্বাস করি আপনি টাকা পয়সা দিয়েছেন, কোনো ডকুমেন্টস রাখেননি। তো একটা সময় এসে গেছে যে আপনার ভাইকেও বিদেশ নিচ্ছে না, আপনাকে ঘুরাচ্ছে, বিভিন্ন ভাবে ওয়াদা দিচ্ছে, কিন্তু ওয়াদা মতো আপনাকে টাকাটা ফেরত দিচ্ছে না, বিদেশেও নিচ্ছে না। আপনি বলছেন যে আমি এখন বিদেশ আমার ভাইকে পাঠাবো না, আপনি আমার টাকা ফেরত দিয়ে দেন, সেটাও সে দিচ্ছে না। তো এই না দিলে আপনি আসলে কিভাবে, আপনার তো এভিডেন্স নেই, না দিলেও আপনি এই একটা প্রতারণার মামলা করে, বা যেহেতু আপনি বিশ্বাসের মাধ্যমে তো লেনদেনটা করেছেন তার সাথে, তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের প্রতারণার একটা মামলা কিন্তু আপনি নিকটস্থ থানায় বা কোর্টে করে এভাবে পুলিশের মাধ্যমে সালিশ ব্যবস্থা বসিয়ে এই টাকাটা কিন্তু আদায় করতে পারেন। অথবা যখন আপনি লেনদেন করেছেন বিভিন্ন আপনার এখানে মোবাইল ফোনের মাধ্যমে বা মেসেঞ্জারে কথোপকথন হয়েছে কম বেশি, এটা রেখে দিতে পারেন প্রমাণ হিসেবে। এরকম হতে পারে যে আপনি টাকা দিয়েছেন, কোনো সাক্ষী প্রমাণ প্রথমে প্রাথমিক অবস্থায় ছিল না, দেখা সাক্ষীও ছিল না, শোনা সাক্ষীও ছিল না, কোনো লিখিত কোনো এভিডেন্স ছিল না। তো সেক্ষেত্রে আপনার যে এলাকার 2-4 জন আছে গণ্যমান্য, তাদেরকে নিয়ে তার কাছে তাদেরকে নিয়ে যেতে পারেন যে আপনি কবে টাকা পয়সা দিবেন। তখন তো একটা সময় আছে যে ভালো সম্পর্ক মোটামুটি আপনার কাছে আপনার সাথে তার আছে, তখন কিন্তু উনি আসলে স্বীকার করবে যে হ্যাঁ আমি টাকা এনেছি, আমি আমার সময় দিতে হবে, বা আমার এত বছর সময় লাগবে, এত মাস সময় লাগবে, আমি টাকা দিব, সে টাকা পাবে, এটা সত্যি। এই যে আপনি কিন্তু সাক্ষী তৈরি করে ফেললেন, এটা কিন্তু আপনার জন্য একটা অ্যাডভান্টেজ পরবর্তীতে হতে পারে। আর যখনই আপনার একদম এভিডেন্স নেই, তখন যেটা করতে পারেন, এই যে প্রতারণার মামলা করতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি পরবর্তীতে টাকাটা কিন্তু ব্যাক পেতে পারেন। তো আজকে অনেকেরই প্রশ্ন ছিল যে আসলে আমার কোনো সাক্ষ্য প্রমাণ নাই, পাওনা টাকা দিচ্ছে না, এখন আমি কি করতে পারি? তাহলে এই পদ্ধতি অবলম্বন করে, এই কৌশল অবলম্বন করে আপনি এই পাওনা টাকাটা উদ্ধার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি, অন্যের মাধ্যমে ছড়িয়ে দিবেন, যাতে সবাই সচেতন হতে পারে এবং কিভাবে এই সাক্ষ্য প্রমাণ না থাকলেও টাকা আদায় করা যায় এই বিষয়টা জানতে পারে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।